বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের আমলে গত ১.৫ বছর ধরে তলানিতে গিয়ে ঠেকেছিল ভারত বাংলাদেশ সম্পর্ক। নির্বাচনের আগে থেকে সে সম্পর্ক পুনর্গঠন হচ্ছে এমন বার্তা পাওয়া গেছে বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপির সাথে ভারত সরকারের সম্পর্ক দেখে। ইউনূসের আমলে যেটি ছিল নিয়মিত ঘটনা, সেই ভারত বিরোধী স্লোগান দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বাংলাদেশের নির্বাচনের আগে থেকে প্রায় বন্ধই হয়ে গেছে। সম্পর্ক উন্নয়নের জন্য নতুন বিএনপি সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ২ দিনের সফরে যাচ্ছেন দিল্লিতে। তার এই সফরে দৃশ্যমান অমীমাংসিত বিষয়ের পাশাপাশি অদৃশ্যমান কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এমন তথ্য জানা গেছে। অদৃশ্যমান ইস্যুগুলোর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হবে। ঠিক এমন একটা পরিস্থিতিতে খলিলুর রহমানের সফরের ১ সপ্তাহ আগে আঞ্চলিক নিরাপত্তার জন্য ভারতের সবচেয়ে বড় একটি মাথা ব্যথা পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ৮ সদস্যকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে দেশের পুলিশ। বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হলো গ্রেপ্তার হওয়া এই ৮ জনের মধ্যে ৭ জনই বাংলাদেশি। আবার এদের দলনেতা সাব্বির আহমেদ লোন বাংলাদেশ থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর নির্দেশে ভারতে বড় ধরনের নাশকতার ছক কষছিলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থার বরাতে এমন খবর প্রকাশ করেছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম। খবরটি বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও প্রকাশিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন লস্কর-ই-তৈয়বার জঙ্গি, যাদের মধ্যে ৭ জনই বাংলাদেশি, তাদের গ্রেপ্তারের ঘটনা খলিলুর রহমানের সফরের আলোচ্য সূচিতে আঞ্চলিক নিরাপত্তার ইস্যুটি বড় একটি বিষয় হয়ে দেখা দেবে। এদিকে বাংলাদেশ সীমান্তে চোরাচালান সহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিনব এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সিদ্ধান্তটি হলো ভারত বাংলাদেশ সীমান্তে নদীপথ পাহারায় সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা করছে বিএসএফ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি সফরে যাবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর বাংলাদেশের কোনো মন্ত্রীর এটি হতে যাচ্ছে প্রথম ভারত সফর। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার পথে নয়াদিল্লি সফর করবেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে আগামী ৮ এপ্রিল বৈঠক করবেন। বাংলাদেশের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এ সফরে গঙ্গা পানি বন্টন চুক্তি এবং ভারত থেকে আরও জ্বালানি আনার ব্যাপারে আলোচনা হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি করে বাংলাদেশ, কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে এতে বিঘ্ন ঘটেছে। ফলে ভারত থেকে আরো জ্বালানি আনার পরিকল্পনা করছে সরকার। শেখ হাসিনার আমলে তৈরি হওয়া পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনা বিগত ইউনূস সরকারের আমলে বন্ধ ছিল। মধ্যপ্রাচ্য সংকট দেখা দিলে বিএনপি সরকারের আমলে ভারত এ নিয়ে ৩ দফায় ১৭,০০০ টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করেছে। অন্যদিকে ১৯৯৬ সালের ডিসেম্বরে ভারতের সঙ্গে বাংলাদেশের ৩ দশক মেয়াদী পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। মেয়াদ প্রায় শেষ হওয়ায় গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল উভয় দেশের চুক্তিটির জলবিজ্ঞান ও প্রযুক্তিগত মূল্যায়ন করেছে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদে মনোনয়নের বিষয়ে ভারতের সহায়তা চাওয়ার পরিকল্পনা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ২০২৬-২৭ সভাপতি পদের জন্য বাংলাদেশ মনোনয়ন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে। এক্ষেত্রে তিনি ভারতের সহায়তা চাইতে পারেন বলে প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসব দৃশ্যমান ইস্যুর পাশাপাশি কিছু অদৃশ্যমান বিষয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে আলোচনা হবে। এর মধ্যে একটি ইস্যু হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। দুই দেশের কারো পক্ষ থেকে ফরমালি বিষয়টি নিয়ে কথা না বললেও সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে এই বৈঠকে আলোচনা হবে। বিগত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত কয়েক দফা চিঠি দিয়েছিল। তখন মোহাম্মদ ইউনূসের কিংস পার্টিগুলোকেও মাঝে মধ্যে এ নিয়ে বক্তব্য দিতে দেখা যেত, কিন্তু নির্বাচনের পর কোনো পক্ষ থেকে আর এ নিয়ে তেমন একটা উচ্চবাচ্য শোনা যায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের পক্ষ থেকে নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিষয়ে বিএনপির শীর্ষ মহলকে বার্তা দেওয়া হয়েছিল। সে বার্তার ফলো আপ নিয়ে খলিলুর রহমানের সাথে আলোচনা করবেন এস জয়শঙ্কর ও
অজিত দোভাল। বিশ্লেষকরা মনে করেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিয়ে কথা বলার অর্থ হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার কি করতে চায় সেটি জানতে চাইবে ভারত। যদিও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাবে না। এক্ষেত্রে যা ঘটার তা পর্দার আড়ালেই ঘটবে। ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের আরেকটি বিষয় হলো আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত বিরোধী জঙ্গিদের উত্থান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের এক সপ্তাহ আগে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বাংলাদেশে অনেক দিন পালিয়ে থাকা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তাইয়বার এক দলনেতা সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে আবার ৭ জনই বাংলাদেশি। দর্শক, ভারত ও বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তবর্তী দেশ হওয়ায় অনেকদিন ধরে দুই দেশের সন্ত্রাসীরা পালিয়ে অন্য দেশে চলে যাওয়ার অভিযোগ আছে। কিছুদিন আগে বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত ২ অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে ভারতের পুলিশ। বাংলাদেশে গত অন্তর্বর্তী সরকারের আমল থেকে ভারত তার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়ে আসছিল। এমন উদ্বেগের মধ্যে সবশেষ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ২ মাস ধরে চালানো এক অভিযানে পাকিস্তানের চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই তাইয়বার ৮ সদস্যকে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির পুলিশ বলছে তাদের ৭ জনই বাংলাদেশি। সবশেষ গ্রেপ্তার করা হয় দলনেতা সাব্বির আহমেদ লোনকে। ইন্ডিয়া টুডে সহ ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের গান্দারবাল জেলার কাঙ্গন এলাকার বাসিন্দা সাব্বিরকে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় ২৯শে মার্চ দিল্লির গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি দিল্লি এবং দক্ষিণ ভারতের কিছু অংশে লস্কর সংশ্লিষ্ট একটি পোস্টার লাগানো চক্রের সন্ধান পাওয়ার পরপরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। গোয়েন্দাদের দাবি, ওই চক্রটি দিল্লি ও কলকাতায় ভারত বিরোধী পোস্টার লাগিয়ে নাশকতার ক্ষেত্র প্রস্তুত করছিল। কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সাব্বির আহমেদ লোনকে ২০০৭ সালে দিল্লি পুলিশ AK-47 রাইফেল ও গ্রেনেড সহ গ্রেপ্তারের কথা বলছিল। জামিনের আগে ২০১৮ সাল পর্যন্ত সে তিহার কারাগারে ছিল। এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এরপর সে বাংলাদেশে পালিয়েছিল, সেখান থেকে নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, লোনকে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে ঢাকার কাছের একটি আস্তানা থেকে লস্করের একটি সেল পরিচালনা করছিল। দর্শক, পাকিস্তানি চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই তাইয়বা যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠন তালিকায় রয়েছে। এটির বিরুদ্ধে ভারতের পাশাপাশি পশ্চিমে বিভিন্ন হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইতে ৩ দিনের প্রাণঘাতী হামলাও রয়েছে। ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা ISI এর পাশাপাশি লস্কর-ই তাইয়বার যোগ সাজশের ইঙ্গিত থাকার কথা ভারতের জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA এর প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে। ওই হত্যাকাণ্ডের পর লস্করের শাখা হিসেবে পরিচিত TRF-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ভারতীয় বাংলাদেশি গণমাধ্যমে উদ্বেগজনক যে খবরটি প্রকাশ হয়েছে সেটি হলো, গ্রেপ্তার হওয়া সাব্বির লোন দীর্ঘদিন বাংলাদেশে অবস্থান করে লস্করের কার্যক্রম পরিচালনা করছিল। সে অবৈধভাবে বাংলাদেশ থেকে নেপাল সীমান্ত হয়ে সম্প্রতি ভারতে যায়। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি দিল্লির জনপথ মেট্রো স্টেশনে সন্দেহভাজন কিছু পোস্টার দেখা যায়। সেই সূত্র ধরে এই অভিযান শুরু হয়। ওই পোস্টারগুলোতে পাকিস্তানপন্থী স্লোগান, কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বার্তা এবং জঙ্গি বুরহান ওয়ানির ছবি ছিল। গত ১৫ই ফেব্রুয়ারি কলকাতার অভিযানে এই চক্রের অন্যতম ২ সদস্য বাংলাদেশের বগুড়ার উমর ফারুক ও ঠাকুরগাঁয়ের রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানের বর্ণনা দিয়ে এই প্রতিবেদনে বলা হয়, ২১শে ফেব্রুয়ারি তিরুপুরের একাধিক স্থানে একযোগে অভিযান চালিয়ে আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৮ জনের মধ্যে ৭ জনই বাংলাদেশি নাগরিক, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। নিজেদের পরিচয় গোপন রাখতে তারা জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করেছিল। গ্রেপ্তারকৃতদের বিশেষ করে ওমর ফারুককে জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। এনডিটিভি লিখেছে, জিজ্ঞাসাবাদে ওমর ফারুক তদন্তকারীদের জানান, ২০২৫ সালের মার্চ মাসে লোনের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয়। লোন ধীরে ধীরে তাকে উগ্রবাদে উদ্বুদ্ধ করেন এবং ভারতের লস্কর-ই তাইয়বার কার্যক্রম এগিয়ে নেওয়ার দায়িত্ব দেন। ওমরকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছিল দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রেকি করে
ভিডিও করতে এবং এই নেটওয়ার্কে আরও বাংলাদেশিদের যুক্ত করতে। স্থানীয় পরিস্থিতিদের মাধ্যমে ভারতের ভেতরে অস্ত্রের ব্যবস্থা করার নির্দেশও তাকে দেওয়া হয়েছিল। এনটিভি বলছে, লোন সরাসরি পাকিস্তানে অবস্থানরত লস্করে তাইবার সিনিয়র হ্যান্ডলার আবু হুজাইফা, সুমামা বাবর এবং আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ রাখত। সে ভারতে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক পুনঃপ্রতিষ্ঠা করতে তাদের নির্দেশ অনুযায়ী কাজ করছিল। এছাড়া তেহরিক উল মুজাহিদিন কমান্ডার আবু তালহা এবং ইউপিএ আইনের অধীনে তালিকাভুক্ত সন্ত্রাসী আসিফ দারের সঙ্গে লোনের যোগাযোগ ছিল। ভারতের কর্মকর্তাদের মতে এই পুরো বিষয়টি পাকিস্তান থেকে পরিচালিত এবং বাংলাদেশ থেকে অপারেশনাল সমর্থন পাওয়া একটি সুসংগঠিত আন্তঃসীমান্ত ষড়যন্ত্রের অংশ। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিরোধী জঙ্গিদের তৎপরতা বাড়ায় কয়েকজন ভারতীয় সেনা গোয়েন্দা কর্মকর্তা বাংলাদেশ সফরও করেছিলেন। সূত্রগুলো বলছে, লস্করে তাইবার সেলের সদস্যরা যে বাংলাদেশে কাজ করছে এমন প্রমাণ পাওয়ার পর খলিলুর রহমানের সাথে বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিষয়টি তুলে ধরবেন। এই বিষয়টি সামনের দিনে দুই দেশের সম্পর্কে অনেক বড় ইস্যু হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কারণ 2024-এর আগস্টের পর ইউনূসের আমলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা হরে দরে জেল থেকে পালিয়েছে, যেটা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কয়েকদিন আগে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনার বলেছিলেন, কোনোভাবেই বাংলাদেশের মাটি ভারত বিরোধী কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না। এর মধ্যে ভারতীয় গণমাধ্যমের আরেকটি খবর হলো, ভারত বাংলাদেশ সীমান্তে নদীপথ পাহাড়ে সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএসএফ এর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, বাংলাদেশে ও ভারতের মধ্যকার একটি স্পর্শকাতর ইস্যু হলো সীমান্ত হত্যা। গত কয়েক মাসের সীমান্ত হত্যা কমে গেলেও চোরাচালান সহ অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে। বিএসএফ এরই মধ্যে সীমান্তে উন্নত প্রযুক্তি যেমন নজরদারি ড্রোন, জিপিএস সমর্থিত ট্র্যাকিং এবং লোকেটিং গেজেট এবং থার্মাল ইমেজার দিয়ে 24 ঘন্টা নজরদারি করছে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের মতো রাজ্যগুলোর সীমান্তে কিছু অংশে বৈদ্যুতিক ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষের বেআইনি চলাচল রোধ করা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, নতুন কৌশল হিসেবে সীমান্তে সাপ ও কুমির ব্যবহার করা হবে। গত 9 ফেব্রুয়ারি বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমারের সভাপতিত্বে একটি বৈঠকে বিষয়টি নিয়ে বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা আলোচনা করেছেন। এরপর গত 20 মার্চ বিএসএফ এর নয়াদিল্লি সদর দপ্তরে শীর্ষ কর্মকর্তাদের আরও একটি বৈঠকের পর এ নিয়ে সীমান্ত স্তরের সিনিয়র অফিসারদের কাছে মেসেজ পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকারের সাথে সামনের দিনগুলোতে ভারতের সম্পর্ক কেমন হবে সে বিষয়ে একটি বার্তা খলিলুর রহমানের এই সফর থেকে পাওয়া যাবে। কিন্তু এই সফরের আগে লস্করে তাইবার বাংলাদেশি সদস্যদের গ্রেপ্তারের ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুটিকে বেশ জোরালো করে তুলবে। আবার জঙ্গিদের উত্থান ঠেকাতে বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ভারতের পক্ষ থেকে যে বার্তা এতদিন দেওয়া হচ্ছিল সেটিও বেশ জোরদার হতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।